বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। সালাউদ্দিন আরমান সহ অনেককেই আটকে রাখা সেই আয়নাঘর পরিদর্শন ট্রাইব্যুনালের বিচারকদের, জড়িত সবার বিচারের আশা চিফ প্রসিকিউটরের। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে উদ্বেগ বিরোধী দলীয় নেতার, দমন পীড়নের অতীতের পথে এগোচ্ছে সরকার, বলেছেন নাহিদ ইসলাম। রাজধানীতে গ্যাস সংকট আরো প্রকট, সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ অপেক্ষা, ভোগান্তির দ্রুত অবসান চায় ভুক্তভোগীরা। বোমা নয়, মিরপুরে জর্দার কৌটা উদ্ধার, ফার্মগেটে মিলল আবর্জনার বস্তা। আশুলিয়ায় প্রেসার কুকারের বোমা নিষ্ক্রিয় করেছে সিটিটিসি। দেখছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত সংবাদ এবার। সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর জানিয়েছেন, মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। কোন কোন খাতে বিনিয়োগ করা যায় তার সম্ভাব্যতা যাচাই চলছে। প্রধানমন্ত্রী উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন জানান, দেশে গণতান্ত্রিক অগ্রযাত্রার পাশাপাশি স্থিতিশীলতা ফিরে আসায় 25টি মার্কিন প্রতিষ্ঠানের 45 জন প্রতিনিধি আসছেন বাংলাদেশে। রিপোর্ট করছেন সিকান্দার রেবান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। শনিবার তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক সবসময় ভালো ছিল এবং বর্তমান সরকারের অধীনে সে সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে। আমরা এরই মধ্যে ট্রাভেল অ্যাডভাইজারি উঠিয়ে নিয়েছি। আগামী সপ্তাহে আমাদের দেশ থেকে কয়েকটি প্রতিনিধি দল আসবে কোন কোন খাতে বিনিয়োগ করা যায় সেই সম্ভাব্যতা যাচাইয়ের জন্য। বিশেষ করে আইটি সহ কোন কোন খাতে বিনিয়োগ করা যায় সেটি নিয়ে এখন আমরা চিন্তা ভাবনা করছি। বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দুদেশের সম্পর্ক আমরা অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই। বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন জানান, আগামী সপ্তাহের শেষ দিকে যুক্তরাষ্ট্রের শীর্ষ কোম্পানির প্রতিনিধিরা বাংলাদেশে আসবেন। মার্কিন ইনভেস্টমেন্ট যেন বাড়ে তার একটি ফার্স্ট স্টেপ হিসেবে আগামী সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় প্রায় 25টি শিল্প এবং ব্যবসা প্রতিষ্ঠান থেকে শীর্ষস্থানীয় প্রায় 45 জন ব্যবসায়িক নেতৃবৃন্দ বা প্রথম সারির কর্মকর্তাবৃন্দ বাংলাদেশে আসবেন। বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন এবং বিভিন্ন দপ্তরে যারা গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন ওনাদের সাথে তারা ধারাবাহিকভাবে বৈঠক করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও ওনাদের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। এ সময় মাহাদি আমিন জানান, আমদানি রপ্তানিকে আরও গতিশীল করতে দেশের বন্দরগুলো প্রতিদিন 24 ঘন্টা চালু রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশের প্রতিটি পোর্ট যেন 24 ঘন্টা সার্ভিস প্রোভাইড করতে পারে, ইম্পোর্ট এক্সপোর্টকে আরও কীভাবে ফাস্টেনার করা যায়। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করেছেন। তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উচ্চ পর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে মূলত বিনিয়োগ পরিবেশ উন্নয়ন, শিল্প খাতের বিদ্যমান সমস্যা, জ্বালানি সংকট, করনীতি, রপ্তানি বৃদ্ধি এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। বৈঠকে ব্যবসায়ীরা বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ, কর ব্যবস্থা, নিয়ন্ত্রক জটিলতা, লজিস্টিক্স, দক্ষ জনশক্তি এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। প্রধানমন্ত্রী বেসরকারি খাতের সঙ্গে নিয়মিত সংলাপ অব্যাহত রাখার এবং ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম জানিয়েছেন, ফ্যাসিবাদ সরকারের আমলে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে র্যাব 1-এ টিএফআই সেল বা আয়নাঘরে আটকে রাখা হয়েছিল। পরে সেখান থেকেই তাকে ভারত নিয়ে ছেড়ে দেয়া হয়। তার মতে এই আয়নাঘরের দেয়াল ফ্যাসিবাদের ভয়াবহতার সাক্ষী। ট্রাইব্যুনাল 1-এর বিচারকদের নিয়ে টিএফআই সেল পরিদর্শন শেষে চিফ প্রসিকিউটর এই মন্তব্য করেন।
রাজধানীর উত্তরায় র্যাবেকের ট্যাক্সফোর্স ইন্টিগ্রেশন সেল, টিএফআই সেল তথা আয়নাঘর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের শাসন আমলে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে কিভাবে গুম, খুন, মিথ্যা মামলায় দিনের পর দিন নির্যাতন হতো। 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এই নির্যাতনের শিকার কয়েকজন ভুক্তভোগীর অভিযোগে দায়ের হওয়া মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান। ছোট বড় 29টি কামরা বা সেলের এই বন্দিশালার ভয়াবহতার চিত্র দেখতে শনিবার সকালে টিএফআই সেলের সরজমিন পরিদর্শন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদার সহ 3 বিচারক। এরপর চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম গণমাধ্যম কর্মীদের নিয়ে যান এই টর্চার সেলে। আলো বিদ্যুৎবিহীন, অন্ধকার খুপড়ি, দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। র্যাব 1 যাদেরকে তুলে এনেছিল আমার ভাই সহ 8 জন, আমরা যেই ঘটনাগুলো জানি র্যাব 1 এই টিএফআইতে তারা তথ্য মতে বলে যে এখানে থাকার সম্ভাবনা, এই কথাবার্তা যাতে বাইরে না যায় সেই জন্য এইখানে এমন ব্যবস্থা করা হয়েছিল। দেখেন শোলা আছে, হার্ডবোর্ড আছে, তারপরে স্টিল আছে, যাতে নির্যাতন করলেও বাইরে আওয়াজ না যায় এবং জিজ্ঞাসাবাদে যে সমস্ত তথ্য বলে সেটা যাতে বাইরে না যায়। ভবনটির নিচতলায় জমঘরের অবস্থান। এত সরু কক্ষে কারো দাঁড়িয়ে থাকার সুযোগ নেই। জিজ্ঞাসাবাদের নামে এসব কক্ষও নির্যাতনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে এই বন্দিশালায় আটক রাখা হয়েছিল বলেও জানান চিফ প্রসিকিউটর। আমরা সাক্ষ্য প্রমাণে পেয়েছি এই আয়নাগরের এই যে ছোট ছোট সরু রুমগুলোর মধ্যে দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর তাদেরকে হাত বেঁধে, চোখ বেঁধে রাখা হতো। বিভিন্ন সাক্ষী থেকে বা তদন্ত থেকে এইটুকুনও আমরা পেয়েছি, আজকের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে এই র্যাব 1-এর আজকের যে আয়নাগর, সেখানে কোনো একটি কামরায় তাকেও রাখা হয়েছে এবং পরবর্তীতে ভারতে নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সেটাও আমরা প্রাথমিক ইনভেস্টিগেশনে আমরা ইতিমধ্যে পেয়েছি। টিএফআই সেলের রেখে নির্যাতনের চিত্র ফ্যাসিস্ট সরকারের ভয়াবহতা ফুটে উঠেছে উল্লেখ করে চিফ প্রসিকিউটর আরও বলেন, গুমের ঘটনায় জড়িতদের বিচার এড়ানোর কোনো সুযোগ নেই। যারা এই সরকারে ছিলেন, যারা এই ফ্যাসিস্ট রাষ্ট্র কায়েম করেছিলেন, যারা এরকম অমানবিক ঘটনার জন্ম দিয়েছিলেন, মানবতা বিরোধী অপরাধ সংগঠনে সহায়তা করেছিলেন, প্রত্যেককেই আইনের আওতায় আনা উচিত বলে আমরা মনে করি। পরিদর্শন শেষে আসামি পক্ষের আইনজীবীরাও গণমাধ্যমের সাথে কথা বলেন। টিএফআই বলতে নির্দিষ্ট কোনো জায়গা নাই, ইট ক্যান বি এনি। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, আন্দোলন করা কারোর জন্য পেশা হলেও বিএনপি নেতৃত্বাধীন সরকার আছে নতুন করে দেশ গঠনের পথে। দেশের স্বার্থে আঙুল বাঁকা করতে হলে সরকার তা করবে বলেও জানান তিনি। আর ফ্যাসিবাদের দুঃশাসন এবং 24-এর গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট আগামী প্রজন্মের সামনে সঠিকভাবে তুলে ধরার আহ্বান জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। জুলাই আন্দোলন গণতন্ত্রকামী সবার সম্মিলিত অর্জন বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। গণতান্ত্রিক আন্দোলনের জাতীয় প্রেস ক্লাবে বুলেটের মুখে বাংলাদেশ ফ্যাসিবাদের হলো শেষ শীর্ষক আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনের আয়োজন করা হয়। আমরা বিএনপি পরিবার এবং বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্যে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, জুলাই আন্দোলনে প্রধান সেনাপতির দায়িত্ব নিলেও প্রধানমন্ত্রী তারেক রহমান কখনো আত্মকেন্দ্রিক কোনো বক্তব্য দেননি। আন্দোলন করা কারো জন্য পেশা হতে পারে, কিন্তু আমাদের জন্য তা কেবলমাত্রই ভোটাধিকার, গণতান্ত্রিক চেতনা এবং একটি স্বাধীন, স্বনির্ভর, সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার কাজ। যারা সমস্যা তৈরি করবেন আমরা তাদের সঙ্গে গঠনমূলকভাবে সমাধানের চেষ্টা করব, কিন্তু আঙুল যদি বাঁকা করতে হয় রাষ্ট্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, জনগণের প্রয়োজনে, সরকারকে তো অবশ্যই তা করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের সঠিক ইতিহাস ও তথ্য তুলে ধরার কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। এই মুক্তিযুদ্ধের বাংলাদেশে আর যেন কোনোদিন এই ধরনের ফ্যাসিবাদ বাংলাদেশকে সবল মারতে না পারে, তার জন্যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব। জুলাইয়ের চেতনাকে ধারণ করে স্থিতিশীল ও সমৃদ্ধ দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানোর আহ্বান জানান সাংবাদিক নেতারা। বিএনপি কখনোই একক দাবিদার না। জনাব তারেক রহমান আজকের প্রধানমন্ত্রী, উনি কখনো বলেনি যে আমি একক দাবিদার।
কিন্তু আপনারা অযোগ্যতা করছেন, আপনারা আস্থা করে নিক্ষেপ হবেন একদিন। মিডিয়ার প্রতি চড়া হয়েছে, অবরুদ্ধ করে রেখেছে, বন্ধ করে দিয়েছে, সাংবাদিকদের নিপীড়ন জুলুম করেছে, 69 জন সাংবাদিককে হত্যা করেছে। আমরা সেগুলোর বিচার চাই। জুলাই গণ অভ্যুত্থানকে শুধু ১.৫ মাসে আন্দোলন হয়েছে না, জুলাই গণ অভ্যুত্থানের পটভূমি তৈরি হয়েছে ১৬ বছরের আন্দোলনের মধ্য দিয়ে, যার চূড়ান্ত পরিণতিটা হয়েছে জুলাই আগস্টে এসে। অনুষ্ঠানে প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বক্তব্য রাখেন। জুলাই অভ্যুত্থানের উত্তাল দিনগুলোর স্মৃতিময় ছবিগুলো ঘুরে ঘুরে দেখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী সহ অতিথিরা। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। জুলাই গণহত্যার মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক, সামাজিক ও নৈতিক পরাজয় চূড়ান্ত হয়েছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। আর জুলাই অভ্যুত্থানের ঐক্যে বিভেদ সৃষ্টি হলে ফ্যাসিবাদী শক্তি পুনরুত্থানের সুযোগ পেতে পারে বলে সতর্ক করেছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিস্তারিত জানাচ্ছেন আসমা আক্তার নূপুর। বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুড়ি কর, তুমি কি আমি। জুলাই গণহত্যার পর আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের আর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। রাজধানীর এফডিসিতে জুলাই হত্যাকাণ্ডের দায় নিয়ে আয়োজিত ছায়া সংসদে তিনি বলেন, গণতন্ত্র থেকে সরে গিয়ে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার পথ বেছে নেওয়াটাই দলটির রাজনৈতিক ও সামাজিক পতনের মূল কারণ। তারা গণতন্ত্র থেকে ফ্যাসিজমের দিকে তারা ধাবিত হয়েছে, যেটি তাদের একটা ভুল স্ট্র্যাটেজি ছিল এবং সেই ভুল স্ট্র্যাটেজির মাধ্যমে বলা যেতে পারে তাদের পলিটিক্যাল স্ট্র্যাটেজি অর্থাৎ পলিটিক্সটাই তাদের এখানে পরাজিত হয়েছে। তারা যদি গণতান্ত্রিক পন্থায় রাজনীতি করত তাহলে হয়তো বা বিরোধী দলে যেত, আবার নির্বাচনের মাধ্যমে পরবর্তীতে আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসতে পারত। কিন্তু এখন যে ঘটনাটি ঘটেছে, আমি স্পেসিফিক্যালি বলছি, জুলাই গণহত্যা একটা জেনোসাইড করার পরে রাজনৈতিকভাবে তাদের পুনর্বাসনের কোনো সুযোগ নাই। প্রতিমন্ত্রী আরও বলেন, গণতন্ত্রপন্থী শক্তির মধ্যে বিভেদ তৈরি হলে সেই সুযোগ কাজে লাগিয়ে ফ্যাসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে। রাজনৈতিকভাবে তারা কি আবার ফিরে আসতে পারে কিনা সেই সম্ভাবনাটা কিন্তু পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না, যার কারণে আমাদেরকে অত্যন্ত সতর্কভাবে আগামী দিনের রাজনীতিটি পরিচালনা করতে হবে। একই অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ অভিযোগ করেন, ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে বিভেদ সৃষ্টি করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে। জুলাই ঐক্যের মধ্যে ফাটল সৃষ্টি হলে কিন্তু ফ্যাসিবাদের উত্থান হবার শঙ্কা তৈরি হতে পারে এবং এই শঙ্কা থেকে মুক্ত হবার জন্য জুলাই ঐক্যে যারা ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক দল, সামাজিক দল, বুদ্ধিজীবী, সকল শ্রেণী পেশা মানুষ তারা যেভাবে আন্দোলন করেছে, তাদের এই ঐক্যের মধ্যে কোনো ফাটল ধারণা যাবে না। জুলাই হত্যার দায়ে আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয়ের চেয়ে সামাজিক পরাজয় বেশি শীর্ষক ছায়া সংসদে বিজয়ী হন বিরোধী দল বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির বিতার্কিকরা। আসমা আক্তার নূপুর, বাংলাভিশন, ঢাকা। বিরোধী দলীয় নেতা জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো ধরনের পায়তারা হলে সরকারের সদিচ্ছা নিয়ে গোটা জাতির মধ্যে উদ্বেগ দেখা দেবে। এই ধরনের পায়তারা হলে জামাত তা মানবে না, জনগণ মানবে না। সিলেটের একটি স্থানীয় দৈনিকের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ডাক্তার শফিক বলেন, সরকার অবসরপ্রাপ্ত একজন খাস দলীয় লোককে নির্বাচন কমিশনে পদায়ন করেছে, তাই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিরোধী দল উদ্বিগ্ন। বিরোধী দলীয় নেতা এনসিপির বিভিন্ন অনুষ্ঠানে হামলার বিষয়ে বলেন, সবকিছুকে ষড়যন্ত্র বলতে চান না। স্থানীয় সরকার নির্বাচন কখন হবে এটা এখনো ঠিক হয়নি। 2 নম্বর হলো, সরকার কিছু প্রক্রিয়া শুরু করেছে, আমরা উদ্বিগ্ন। একজন দলীয় লোক 5-7 বছর আগে যিনি অবসর নিয়েছে, একেবারে খাস দলীয় লোক, তাকে নির্বাচন কমিশনে পোস্টিং দিয়ে পদায়ন করা হয়েছে। অতীতের যে নির্বাচন গেল 26 সালের 12 ফেব্রুয়ারি, এটা দেখে আমরা এমনিই শঙ্কিত। আবার যদি এই ধরনের কোনো পায়তারা চলে, তাহলে নির্বাচনের ব্যাপারে সরকারের সদিচ্ছা নিয়েই গোটা জাতির মধ্যে উদ্বেগ দেখা দেবে এবং সেই রকম কোনো নির্বাচনের পায়তারা করলে, আয়োজন করলে এটা জাতি মানবে না, আমরাও মানব না। জামাত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি হুঁশিয়ারি দিয়ে বলেছেন,
গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার না হলে আন্দোলন এমন পানসে থাকবে না, আন্দোলন হবে আরও জোরালো। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গণমিছিল পূর্ব সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন। শনিবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল এমপি। মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন, শতকরা ৭০% ভোটারের রায় যারা বাস্তবায়ন করে না তারা গণতান্ত্রিক দল নয়। বিএনপিকে গণতান্ত্রিক দলের খাতা থেকে নিষ্ক্রিয় করে দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। সমাবেশের পর একটি র্যালি বের করা হয়। গণভোটের রায় এটাকে বাস্তবায়িত করার জন্য আমাদের জনগণের দাবি মেনে নেওয়া না হয় তাহলে আন্দোলন যেভাবে দেখছেন এত পাইনিশা আন্দোলন থাকবে না। আন্দোলন অত্যন্ত মজবুত হবে। আমরা অন্যায়কে প্রতিহত করব, ন্যায়কে প্রতিষ্ঠা করব, আল্লাহর বিধানকে বিজয়ী করব, মানুষের বিধানকে পরাজিত করে মানুষের মুখে হাসি ফোটাবো। সংখ্যালঘুদের কোনো একটি দলের পকেটে চলে না গিয়ে সবার সাথে সম্পর্ক রেখে চলা উচিত বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভায় এই কথা বলেন নাহিদ। এনসিপির আহ্বায়ক বলেন, অতীতে আওয়ামী লীগ সংখ্যালঘুদের সবচেয়ে বেশি জমি সম্পদ দখল করেও সংখ্যালঘুদের অভিভাবক বলে নিজেকে প্রচার করেছে। এখন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে এসব গোষ্ঠী রাজনৈতিক ফায়দা লুটতে চায়। এজন্য সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক। বিএনপি সরকারের সমালোচনায় বিরোধী দলীয় চিফ হুইপ অভিযোগ করেন, সরকারের দমন পীড়নে অতীতের ভাষা ফিরে আসছে। জুলাই সনদ বাস্তবায়ন না করায় জুলাইয়ের ঐক্য নষ্ট হচ্ছে বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। আমরা শুধু 16 বছরে গুম, খুন ইত্যাদির কথা বলতেছি, কিন্তু সাম্প্রদায়িক যেই ঘটনা হয়েছে সেগুলোর বিচারও যাতে নিশ্চিত করা হয় সেই দাবি আমরা উঠাচ্ছি আজকের এই জুলাই সম্প্রীতি সমাবেশ থেকে। এবং আপনারা বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি দেখতেছেন, যে দেশে আমরা একটা ভয়ের পরিবেশ আবারও দেখতে পাচ্ছি, বিরোধী মতকে দমন পীড়ন করার পুরনো কায়দা আমরা এই সরকারের মধ্যে দেখতে পাচ্ছি। রাজধানী জুড়ে গ্যাস সংকট যেন দিন দিন আরও প্রকট হচ্ছে। সিএনজি ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না গ্যাস। একই সংকটে বাসাবাড়িতেও ব্যাহত হচ্ছে রান্নার কাজ। আয় কমে যাওয়ায় চালক থেকে শুরু করে গৃহিণী সবাই পড়েছেন চরম দুর্ভোগে। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি ভুক্তভোগীদের। বখতিয়ার হোসেনের ক্যামেরায় ওমর ফারুকের রিপোর্ট। রাজধানীর অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশনে ঝুলছে একটাই ঘোষণা, গ্যাস নেই। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি, ফলে ভোগান্তিতে চালকেরা। একদিকে আয় নেই, অন্যদিকে গাড়ির জমার চাপ, সংসারের বাজার, সন্তানের পড়াশোনা, ঘরের খরচ সবকিছুই যেন অনিশ্চয়তার অন্ধকারে চালকদের। কেউ কেউ আক্ষেপের সুরেই বলছেন, দাম বাড়িয়ে হলেও কাটুক গ্যাস সংকট। না, ভাড়া তো তেমন মারা যাচ্ছে না গো ভাই। গ্যাস না পেলে বলেন ভাড়া মারবেন কিভাবে? 2 বার গ্যাস লিভার গেলে 6 ঘন্টা লাগে। কিভাবে কি করবো বলেন? মহাজন তো 1 টাকা জমা কম নেয় না, মহাজনের জমা মহাজনের পুরাই দিতে হয়। এইভাবে সংকটে এই যে মনে করে যে কোনো রকমে আর কি বাইচে আছি। ভাই হইলো 200, 250, 300 এরকম। 2 ঘন্টা 3 ঘন্টা ধরে 120 টাকা 130 টাকার গ্যাস পাই। সিরিয়াল অনেক কান বয়ে থাউন লাগে, 5 ঘন্টা 4 ঘন্টা 3 ঘন্টা বয়ে থাউন লাগে। ভাই গ্যাসের লাগাবে আঙ্গ বাতে মরছি আমরা ভাই। দিন হাতে কথা ভাই। তবে পাম্প সংশ্লিষ্টরা বলছেন, লাইনে পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকার বিষয়টি। না, পাম্প মালিকের তো এটা কোনো হাত নাই। এটা কেমন লাইনে গ্যাস নাই, আমরা গ্যাস দিব কই থেকে? গাড়ি এলাকার ভোগান্তি, আমরা গ্যাস দিতে পারতেছি না। অনেকজনের অনেক কথা শুনতে লাগতেছে। পাম্প বন্ধ থাকলে তো মালিকেরও ক্ষতি, মালিকের স্টাফেদের বেতন দিতে হয়। পাম্প না চললে তো মালিক আপনাদের কর্মচারীদের বেতন দিতে পারবেন। একই চিত্র বাসাবাড়িতেও। দিনের পর দিন চুলায় গ্যাস না থাকায় বিপাকে পড়ছেন গৃহিণীরা। রান্নার সময় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, কখনো মাঝপথে বন্ধ হয়ে যাচ্ছে রান্না। কেউ কেউ বাধ্য হয়ে আশ্রয় নিচ্ছেন সিলিন্ডার গ্যাস কিংবা ইলেকট্রনিক চুলার। এতে বাড়তি খরচও বাড়িয়ে দিচ্ছে দুশ্চিন্তা। ঢাকা শহরে আসলে থাকতে গেলে আমাদের একটা হিউজ বাজেট নিয়ে থাকতে হয়। সেক্ষেত্রে এখন আমাদের একটা বাড়তি বাজেট করতে হচ্ছে গ্যাসের জন্য। কারণ হচ্ছে গিয়ে ঢাকা শহরের ঘর ভাড়া বেশি, বাচ্চা কাচ্চাদের পড়াশোনার খরচ বেশি। সেখানে আমরা আলাদা করে গ্যাস পাচ্ছি না, তারপরেও আমাদেরকে গ্যাসের বিলটা দিতে হচ্ছে। নিভছে চুলার আগুন, চাকার গতি থেমেছে, বেড়েছে মানুষের উদ্বেগ। গ্যাস সংকটের সমাধানের অপেক্ষায় এখন চালক গৃহিণী সবাই। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা।
রাজধানীতে গ্যাস সংকট ও দাম বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এনসিপি। বিকেলে রাজধানীর কারওয়ান বাজার সার্ক ফোয়ারায় ঢাকা মহানগর উত্তর এনসিপি আয়োজিত মানববন্ধন থেকে গ্যাস সংকটের জন্য সরকারকে দায়ী করে দ্রুত সমস্যা প্রতিকারের আহ্বান জানান দলটির নেতাকর্মীরা। আরও বলেন, সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই জ্বালানি সংকটে ভুগছে দেশের জনগণ। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে এনসিপি নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় নিন্দা প্রকাশ করেন দলের নেতাকর্মীরা। হামলাকারীদের দ্রুত বিচারের দাবিও করেন তারা। রাজধানীর দুটি মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক ছড়ালেও তল্লাশিতে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। তবে সাভারের আশুলিয়ায় মুদি দোকানে ফেলে যাওয়া প্রেসার কুকার টাইপের বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে ডিসপোজাল ইউনিট। রিপোর্ট ফজলে রাব্বির। সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় কয়েকটি বোমা উদ্ধারের ঘটনায় তৈরি হয় ব্যাপক উদ্বেগ আর উৎকণ্ঠা। গেল 24 জুলাই রাজধানীর মতিঝিল মেট্রো স্টেশনের নিচ থেকে উদ্ধার করা হয় পাইপ বোমা। এই ঘটনার সপ্তাহখানেক যেতে না যেতেই ফের ফার্মগেট ও মিরপুর 10 নম্বর মেট্রো স্টেশনে বোমার মতো বস্তু পাওয়া গেছে এমন খবর ছড়িয়ে পড়লে জনমনে তৈরি হয় ফের আতঙ্ক। বিকালে এ নিয়ে সংবাদ সম্মেলন করে ডিএমপি। এতে জানানো হয়, মেট্রো রেল স্টেশনে পাওয়া দুটি ব্যাগ থেকে কোনো বিস্ফোরক দ্রব্য নয়, মিলেছে সুপারি ও জর্দার কৌটা। এখানে আসলে রহস্যের কিছুই নেই। আমরা তো বলেছি যে মতিঝিল 10 মেট্রো রেলে যেটা পাওয়া গেছে সেটা বোমা না এবং সেখানে ক্ষতিকর কোনো বস্তু নেই। সুতরাং এখানে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এই বিষয়ে আমরা সুনির্দিষ্টভাবে কোনো বক্তব্য দেওয়ার সুযোগ নেই। আমরা তদন্ত করছি, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই বিষয়ে আপনি কোনো মন্তব্য করতে পারবেন না। সাভারের আশুলিয়ায় মুদি দোকানে ফেলে যাওয়া বোমাটি নিষ্ক্রিয় করা হয়েছে বলেও জানান কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। না, এটা একটা অবশ্যই বোমা ছিল, প্রেসার কুকারের মধ্যে সেটা ছিল, আপনারা সবাই সেটা জানেন। তো সেটা আমরা সেখানে উপস্থিত হয়ে সেটা আমাদেরকে ডিসপোজাল বা নিষ্ক্রিয় করার যে প্রক্রিয়া সেটা আমরা সম্পন্ন করেছি। এর আগে বোমা তৈরির সময় গেল বছরের 26 ডিসেম্বর ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদ হাউজিং এলাকায় উমুলকুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণ হয়। এতে বিধ্বস্ত হয় ভবনটি। ওই ঘটনায় গ্রেপ্তার করা হয় মাদ্রাসা পরিচালক শেখ আলামিনকে। এটাতে আমাদের তদন্ত অব্যাহত আছে। রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। 2024 সালের 1 আগস্ট আলটিমেটাম, মৌন মিছিল ও দেয়াল লিখনের মতো কর্মসূচিতে তখন উত্তাল ছাত্র জনতার আন্দোলন। এই দিনেই বিশ্বের ইতিহাসে প্রথমবার লেখা হয় 32 জুলাইয়ের তারিখ। সে আন্দোলন দমাতে সেদিন জামাত ইসলামী ও ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ ঘোষণার প্রজ্ঞাপন জারি করে সরকার। জনরোষ থেকে বাঁচতে 6 সমন্বয়ককে মুক্তি দিতেও বাধ্য হন স্বৈরাচারী শেখ হাসিনা। জিয়াউল হক সবুজের রিপোর্টে বিস্তারিত। 32 জুলাইয়ের উত্তাল আন্দোলন। ক্যালেন্ডারের পাতায় 1 আগস্ট হলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণনা শুরু করেন 32 জুলাইয়ের ধারাবাহিকতায়, যা শেষ পর্যন্ত থেমেছিল 36 জুলাইয়ে। ছাত্র জনতার আন্দোলনে নিহতদের স্মরণে স্মৃতিচারণ ও প্রতিবাদের গ্রাফিতিতে ভরে যায় রাজধানী সহ দেশের গুরুত্বপূর্ণ দেয়াল। 24-এর এই দিনে কর্মসূচি পালন করতে গিয়ে রাজশাহী, কুমিল্লা সহ দেশের বিভিন্ন জেলায় পুলিশি আক্রমণের শিকার হন ছাত্র, শিক্ষক সহ অনেকেই। সেদিন আটকও হন বেশ কজন। শিক্ষার্থীদের আন্দোলনে জামাত শিবিরের সহযোগিতার অভিযোগে দলটির রাজনীতি নিষিদ্ধ করে এদিন প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ সরকার। এর মধ্য দিয়ে প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ হারায় দলটি। সেই সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং আইনমন্ত্রী আনিসুল হক হুঁশিয়ারি দিয়েছিলেন, জামাত শিবিরের সাথে সম্পৃক্ত কাউকে ছাড় দেওয়া হবে না। এই দলের আন্ডারে তারা রাজনীতি করতে পারবে না। সেদিনের অন্যতম বড় সংবাদ ছিল কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়কের মুক্তির খবর। ডিবি কার্যালয় থেকে বন্দী সমন্বয়কদের ছেড়ে দেওয়ার খবরে অনেকে হাঁপ ছেড়ে বাঁচলেও আন্দোলনকারীদের দাবি ছিল সারা দেশে গ্রেপ্তার শিক্ষার্থীদের মুক্তি। এই দাবিতে নাগরিক সমাজ মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে মানববন্ধনে সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দেয়। সকল শিক্ষার্থীকে অবিলম্বে মুক্তি দেবে। সাধারণ ছাত্র জনতার হত্যার বিচার জাতিসংঘের তত্ত্বাবধানে করার দাবি তোলেন নিপীড়িত শিক্ষক সমাজ। এই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ সমাবেশে কণ্ঠ মেলান শিক্ষক ও শিক্ষার্থীরা। ব্লক রেইডের নামে গণগ্রেপ্তার বন্ধ ও আটক শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তি চান তারা। এত বড় সাহস এরা পায় কিভাবে?
যে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারবে না। চলমান কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা ও হত্যার বিচার চাওয়ার পাশাপাশি গণগ্রেপ্তার বন্ধে রাজপথে নামেন শিল্পীরাও। আকাশের কান্নাও সেদিন থামাতে পারেনি তাদের ক্ষোভের আগুন। আন্দোলনের ফাঁকে ঢাকা মেডিকেলে আহতদের দেখতেও যান শিল্পী সমিতির আরেক দল মানুষ। আমরা রক্ত দেখতে চাই না, যেসব হত্যা হয়েছে সেসবের বিচার চাই। পুলিশের গুলিতে আন্দোলনকারীদের প্রাণ গেলেও শেখ হাসিনার মতো ওবায়দুল কাদেরও সেদিন নির্লজ্জের মতো দাবি করেছিলেন ছাত্র জনতার ওপর পুলিশ গুলি ছুড়েছে এমন তথ্য সঠিক নয়। উল্টো অভিযোগ করেন তারেক রহমানের নির্দেশে আন্দোলনকারীদের ওপর গুলি চালিয়েছে বিএনপি জামাত। দেখামাত্র গুলি নির্দেশের বিষয়ে ভুল বার্তা দেওয়া হচ্ছে। সরকারের মন্ত্রীদের এসব বক্তব্যের প্রতিবাদ জানায় বিএনপি। জামাতের রাজনীতি নিষিদ্ধের নিন্দা জানিয়ে বিবৃতিও দেয় দলটি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সে সময় বলেছিলেন, সরকার শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। নির্যাতনকারী আওয়ামী লীগ সরকারকে দ্রুত পদত্যাগ করে জনতার হাতে ক্ষমতা তুলে দেওয়ার দাবি জানান তিনি। এদিকে সঠিক কারণ জানা না গেলেও এদিন ডিবি পুলিশের দায়িত্ব থেকে বিদায় নেন ছাত্র জনতা হত্যার অন্যতম মাস্টারমাইন্ড হারুনুর রশিদ। অনেকেই যাকে চিনতেন ভাতের হোটেলের মালিক ডিবি হারুন হিসেবে। আমি মনে করি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে আস্থা এবং বিশ্বাস রেখে আরেকটি জায়গায় পদায়ন করেছে। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, বিএনপির গুলশান কার্যালয়ে চলছে দলটির রাজশাহী বিভাগের জয়পুরহাট ও নওগাঁ জেলার তৃণমূল কর্মীদের সাথে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক। সেখানে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি আহমেদ সরওয়ার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সরওয়ার, তৃণমূল নেতাকর্মীদের সাথে তারেক রহমানের বৈঠক এখন কোন পর্যায়ে? কোনো তথ্য আছে আপনার কাছে? তৃণমূলের নেতাকর্মীদের সাথে যে বৈঠক হয়েছিল আজকে রাজশাহী বিভাগের নওগাঁ এবং জয়পুরহাট, সেই মিটিং কিন্তু শেষ হয়ে গেছে। 7:30টার দিকে স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়েছে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে। জানেন যে যেহেতু সামনে রাষ্ট্রপতি নির্বাচন আছে, সেই বিষয় নিয়ে হয়তো কথা হবে এবং জ্বালানি সংকট আছে সেইটা নিয়েও হয়তো কথা হবে। এবং আমরা যদিও আনুষ্ঠানিকভাবে কিছু জানতে পারিনি, কিন্তু অনানুষ্ঠানিকভাবে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কথা হবে, সাংগঠনিক বিষয় তো আলোচনা হবেই, এবং জ্বালানি যে সমস্যাটা আছে এই সমস্যা নিয়েও এটা স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হবে। এবং এরই মধ্যে স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়ে গেছে। আপনি দেখছেন যে আসলে এখানে এতক্ষণ প্রচুর নেতাকর্মীদের ভিড় ছিল, যেহেতু আজকে তৃণমূলের নেতাকর্মীদের সাথে দুই জেলার নওগাঁ এবং জয়পুরহাটের বৈঠক ছিল, সেই জন্য প্রচুর স্থানীয় নেতাকর্মীরাও এখানে এসেছিল। কিন্তু যেহেতু তাদের বৈঠক শেষ হয়ে গেছে এবং আজকে এই নেতাকর্মীরা অনেকই হালকা হয়ে গেছে। মানে এখান থেকে শুধু গণমাধ্যম কর্মীদের একটা বৃহৎ অংশের উপস্থিতি আছে, কারণ যেহেতু স্থায়ী কমিটির বৈঠক হবে। তো এই বৈঠক শেষে আমরা বলতে পারছি না যে ব্রিফিং হবে কিনা। যদি ব্রিফিং হয় তাহলে হয়তো এটা বিস্তারিত জানা যাবে যে স্থায়ী কমিটির বৈঠকে কি আলোচনা হয়েছে। আর যদি ব্রিফিং না হয়, আমাদেরকে প্রেস উইং থেকে নিশ্চয়ই জানাবে যে কি বিষয় নিয়ে কথা হয়েছে এবং ছবি টবিও দিবে। সেই জন্য শেষ না হওয়া পর্যন্ত আসলে আমাদের অপেক্ষাই করতে হবে। এবং তারপর যদি ব্রিফ করে আনুষ্ঠানিকভাবে, তাইলে হয়তো আমরা জানতে পারবো কি বিষয় নিয়ে কথা হয়েছে বা কতদূর কি হচ্ছে, ফলাফল কি হলো, সেই বৈঠকের কতদূর কি হলো সেটা আমরা তখন জানতে পারবো। এছাড়া এখন আসলে অনানুষ্ঠানিকভাবে অনেক কিছু জানা যাচ্ছে যে এগুলো দিয়ে আসলে সত্যিকার অর্থে স্থায়ী কমিটির বৈঠকে কি আলাপ হবে বা কতদূর আলাপ হবে বা কতদূর সিদ্ধান্ত হবে, এই বিষয় নিয়ে আসলে নিশ্চিত করে কিছু বলা যাবে না। স্যার, ধন্যবাদ আপনাকে। প্রয়োজনে আবারও যোগাযোগ করব। জনসেবার মান বাড়াতে আন্তরিকতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শওকত হোসেন। আকস্মিকভাবে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে তিনি এই নির্দেশনা দেন। দুপুরে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হাসপাতালে পৌঁছান স্বাস্থ্যমন্ত্রী। বিভিন্ন ওয়ার্ড, জরুরি বিভাগ, বহির্বিভাগ ও ওষুধ সরবরাহ কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে সেবার মান সম্পর্কে খোঁজ খবর নেন। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি ও দায়িত্ব পালনের বিষয়ে পর্যবেক্ষণ করেন। বলেন, দায়িত্ব পালনে অনিয়ম বা গাফিলতির কোনো সুযোগ নেই। অনিয়ম অব্যাহত থাকলে টার্মিনেশন কিংবা সাসপেনশনের মতো কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এ সময় অফিস চলাকালীন প্রাইভেট ক্লিনিকে সেবা দেওয়ার অভিযোগে 2 চিকিৎসককে শোকজ করার নির্দেশ দেন মন্ত্রী। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে 2টি বেসরকারি ক্লিনিকে অভিযান চালিয়ে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সেগুলো সাময়িকভাবে বন্ধ করার নির্দেশ দেন।
শিক্ষামন্ত্রী ডক্টর আনাম এহসানুল হক মিলন বলেছেন, ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ এই দেশকে ধ্বংস করতে চেয়েছিল। দেশের নতুন প্রজন্ম গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেই পরিস্থিতি থেকে বাংলাদেশকে ফিরিয়ে এনেছে। রাজধানীতে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে সব কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী আরও বলেন, শত শহীদের আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ ফিরে পাওয়া গেছে, তাই জুলাই দেশের মানুষের স্মৃতিতে চিরস্মরণীয় হয়ে থাকবে। বলেন, শুধু গতানুগতিক শিক্ষার ধারণায় সীমাবদ্ধ থাকলে চলবে না, কারণ উন্নত বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নেই। আন্তর্জাতিক শ্রমবাজারে কারিগরি দক্ষ জনশক্তির ব্যাপক চাহিদা রয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, দক্ষ কর্মী বিদেশে পাঠানো গেলে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে। এজন্য সরকার দেশে আরও 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। সালাউদ্দিন আরমান সহ অনেককে আটকে রাখা সেই আয়নাঘর পরিদর্শন ট্রাইব্যুনালের বিচারকদের, জড়িত সবার বিচারের আশা চিফ প্রসিকিউটরের। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে উদ্বেগ বিরোধী দলীয় নেতার, দমন পীড়নের অতীতের পথে এগোচ্ছে সরকার বলেছেন নাহিদ ইসলাম। রাজধানীতে গ্যাস সংকট আরো প্রকট, সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ অপেক্ষা, ভোগান্তির দ্রুত অবসান চায় ভুক্তভোগীরা। বোমা নয়, মিরপুরে জর্দার কৌটা উদ্ধার, ফার্মগেটে মিলল আবর্জনার বস্তা। আশুলিয়ায় প্রেসার কুকারের বোমা সক্রিয় করেছে সিটিটিসি। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।